সকালে ছাদে কাপড় মেলে দিচ্ছিলাম। ছেলে এসে সাহায্য করতে লাগল। আমার শাড়ি মেলতে গিয়ে তার হাত আমার হাতের সাথে ছুঁয়ে গেল। মা, তোমার হাত কত নরম, আমি লজ্জা পেলাম। সকালের রোদে কাপড়গুলো ঝলমল করছিল। তার শার্ট মেলতে গিয়ে বলল, এই শার্ট তুমি ইস্ত্রি করে দিয়েছিলে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তোমার ছোঁয়া আছে এতে, ক্লিপ দিয়ে কাপড় মেলে দিতে দিতে সে বলল, মা, আমি চাই সারা জীবন তুমি আমার কাপড়ের যত্ন নাও। বাতাসে কাপড়গুলো পতপত করছিল। কিন্তু শুধু মা হিসেবে নয়, স্ত্রী হিসেবে আমার হাত থেকে একটা ক্লিপ পড়ে গেল। সে উঠিয়ে দিয়ে আমার হাতে রাখল। আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করো আমাকে। ছাদের মেঝেতে আমাদের ছায়া পাশাপাশি পড়েছিল। রোদের তাপ আমার গালে লাগছিল। কাপড়ের লাইনে আমাদের জীবনের মতো জট পাকিয়ে গেছে সবকিছু। তার কথার সাথে বাতাসের শব্দ মিলেমিশে একাকার। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম ঋতিকা সেনগুপ্তা। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ সেনগুপ্তা, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, প্রিয়াংশু আর তিথি। প্রিয়াংশু ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তিথি ১৪ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালে ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম। প্রিয়াংশু পড়াশোনার ফাঁকে এসে সাহায্য করতে লাগল। আমার পুরনো লাল শাড়িটা মেলতে গিয়ে বলল, মা, এই শাড়িটা তো তোমার খুব প্রিয়। আমি হাসলাম। সত্যি, বিয়ের পরে কেনা প্রথম শাড়িটা এটা। তার নীল চেক শার্টটা মেলে দিতে গিয়ে বললাম, এটা তো তোর নতুন শার্ট। সে মাথা নাড়ল। হ্যাঁ মা, গতকাল বাজার থেকে কিনেছি গু। ঠিক তখনই আমাদের দুজনের নজর পড়ল ছাদের কোনায় রাখা পুরনো কালো ট্রাঙ্কটার দিকে। প্রিয়াংশু জিজ্ঞেস করল, মা, ওটা কার ট্রাঙ্ক? আমি তো আগে দেখিনি। আমিও অবাক হলাম। এই ট্রাঙ্কটা আগে কখনো দেখিনি। মনে হচ্ছে বহু পুরনো, চামড়ার তৈরি, আর উপরে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। কৌতূহলী হয়ে আমরা দুজনে ট্রাঙ্কটার কাছে গেলাম। প্রিয়াংশু তালা খোলার চেষ্টা করল। আশ্চর্যজনকভাবে তালাটা সহজেই খুলে গেল। ভিতরে ছিল একটা পুরনো ডায়েরি, কিছু হলুদ হয়ে যাওয়া ছবি, আর একটা ছোট কাঠের বাক্স। ডায়েরিটা খুলে দেখি সেখানে লেখা, রাজীব চৌধুরীর গোপন ডায়েরি, ১৯৮৫। আমার শ্বশুরবাড়ির পুরনো ঠিকানাটাও লেখা। প্রিয়াংশু বলল, মা, এটা তো দাদার নাম। কিন্তু দাদা তো ৩০ বছর আগেই মারা গেছেন গু। আমি ডায়েরির পাতা উল্টাতে লাগলাম। সেখানে লেখা ছিল, আজ আমি এক অদ্ভুত আবিষ্কার করেছি। আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গ দিয়ে যাওয়া যায় পুরনো জমিদার বাড়িতে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, সেই জমিদার বাড়িতে এখনও কেউ থাকে। আর সেই ব্যক্তিটি দেখতে হুবহু আমার মতো গু। প্রিয়াংশু চোখ বড় করে বলল, মা, এটা কী রকম গল্প? আমিও বুঝতে পারছিলাম না। ডায়েরির পরের পাতায় একটা ম্যাপ আঁকা। আমাদের বাড়ির পিছনের অংশ থেকে শুরু হয়ে একটা সুড়ঙ্গ চলে গেছে ৩ কিলোমিটার দূরের জঙ্গলে। ছবিগুলো দেখি। একটা ছবিতে দেখা যাচ্ছে একটা প্রাচীন দুর্গের মতো বাড়ি। আরেকটা ছবিতে একজন মানুষ, যাকে দেখতে সত্যিই প্রিয়াংশুর দাদার মতো। কিন্তু সেই ছবিতে সে দাঁড়িয়ে আছে একজন যুবতী মেয়ের সাথে, যে দেখতে হুবহু আমার মতো। কাঠের বাক্সটা খুলে দেখি ভিতরে একটা পুরনো চাবি আর একটা কাগজ। কাগজে লেখা, যদি কেউ এই ডায়েরি পায় তাহলে জেনে রাখো, সময় চক্রাকার। একই ঘটনা বারবার ঘটে। আমি আমার ভবিষ্যৎ দেখেছি। আমার পুত্র একদিন সেই একই পথে হাঁটবে। তার মা ও সেই একই রহস্যের মুখোমুখি হবে। এই চাবি দিয়ে খোলা যায় গোপন কক্ষের দরজা গু। প্রিয়াংশু কাপা গলায় বলল, মা, এগুলো কি? আমার মনে হচ্ছে আমরা কোনো বিপদে পড়ে যাচ্ছি। আমি তার হাত ধরে বললাম, চল, আমরা তোর বাবাকে বলি। সুদীপ অফিস থেকে এসে ডায়েরিটা পড়ল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বলল, ঋতিকা, আমার বাবা মৃত্যুর আগে অনেক অদ্ভুত কথা বলতেন। বলতেন তিনি ভবিষ্যৎ দেখতে পান। আমরা ভাবতাম বয়সের কারণে মানসিক সমস্যা হয়েছে গি। সেদিন রাতে আমাদের ঘুম হল না। তিথি স্কুল থেকে ফিরে এসে ট্রাঙ্কের গল্প শুনে বলল, দিদি, আমার একটা স্বপ্ন হয়েছিল। সেখানে দেখেছিলাম আমরা সবাই একটা বড় পুরনো বাড়িতে আছি। আর সেখানে আরও একটা পরিবার থাকে যারা দেখতে হুবহু আমাদের মতো। পরের দিন সকালে সুদীপ বলল, চলো, আমরা সেই ম্যাপ অনুযায়ী খোঁজ নিই।
হয়তো সত্যিই কিছু আছে। আমরা বাড়ির পিছনের অংশে গিয়ে দেখি পুরনো একটা কুয়ার পাশে অদ্ভুত একটা পাথর। সেই পাথরে ডায়েরির মতো একই চিহ্ন আঁকা। প্রিয়াংশু পাথরটা সরানোর চেষ্টা করল। হঠাৎ পাথরটা একপাশে সরে গেল আর দেখা গেল একটা গোপন সিঁড়ি। নিচে অন্ধকার। সুদীপ টর্চ নিয়ে এলো। আমরা চারজন মিলে নিচে নামলাম। সিঁড়ি দিয়ে নেমে দেখি একটা লম্বা সুড়ঙ্গ। সুড়ঙ্গের দেয়ালে অদ্ভুত সব ছবি আঁকা। মনে হচ্ছে শত শত বছরের পুরনো। প্রায় আধা ঘণ্টা হাঁটার পর আমরা পৌঁছালাম একটা বট কক্ষে। সেই কক্ষের মাঝখানে ছিল একটা বৃত্তাকার পাথরের টেবিল। টেবিলের উপর কিছু প্রাচীন বই আর একটা আয়না। আয়নাটা ছিল সবচেয়ে অদ্ভুত। তাতে আমাদের প্রতিফলন দেখা যাচ্ছিল না, বরং দেখা যাচ্ছিল অন্য কোনো জায়গার দৃশ্য। তিথি আয়নার কাছে গিয়ে বলল, দিদি, এখানে তো আমাদের বাড়ির ছাদ দেখা যাচ্ছে। কিন্তু সেখানে যারা আছে তারা কারা? আমি দেখলাম আয়নায় সত্যিই আমাদের বাড়ির ছাদ, কিন্তু সেখানে চারজন মানুষ কাপড় মেলছে যারা দেখতে হুবহু আমাদের মতো। সুদীপ কাপা গলায় বলল, এরা আমাদের অতীত নাকি ভবিষ্যৎ? প্রিয়াংশু বলল, বাবা, আমার মনে হচ্ছে এরা সমান্তরাল জগতের আমরা। একটা প্রাচীন বই খুলে দেখি, সেখানে লেখা, সময়ের চাকা ঘোরে চক্রাকারে। একই পরিবার, একই ঘটনা, বিভিন্ন কালে। যারা এই স্থান আবিষ্কার করে তারা দেখতে পায় নিজেদের অন্য রূপকু। হঠাৎ আয়নার ভিতর থেকে আওয়াজ এলো, তোমরা কারা? তোমরা কেন আমাদের মতো দেখতে? আমরা চমকে গেলাম। আয়নার ওপাশের ঋতিকা আমাকে দেখে বলল, তুমি কি আমি? আমি কাপা গলায় বললাম, আমিও ঋতিকা সেনগুপ্তা। আমার স্বামী সুদীপ, ছেলে প্রিয়াংশু, মেয়ে তিথি। আয়নার উপাস থেকে উত্তর এলো, আমিও একই নাম। কিন্তু আমার বয়স ৩৮। প্রিয়াংশু বুদ্ধি করে জিজ্ঞেস করল, আপনাদের সাল কত? উত্তর এলো, ২০১৪। আমরা বুঝলাম এরা আমাদের অতীতের সংস্করণ। প্রায় ১১ বছর আগের। সুদীপ আয়নার হাত রাখল। হঠাৎ তার হাত আয়নার ভিতর দিয়ে চলে গেল। আয়নার ওপাশের সুদীপ বলল, আমি তোমার স্পর্শ পাচ্ছি গু। তিথি অবাক হয়ে বলল, দিদি, তাহলে কি আমরা সময় ভ্রমণ করতে পারি? আমি ভয় পেয়ে বললাম, না তিথি, এটা খুবই বিপজ্জনক। কিন্তু প্রিয়াংশুর কৌতূহল বেড়ে গেল। সে আয়নার ওপাশে নিজেকে বলল, তুমি কি করছো এখন? উত্তর এলো, আমি হায়ার সেকেন্ডারিতে পড়ি। আগামী মাসে বোর্ড পরীক্ষা গু। হঠাৎ পাথরের টেবিলের উপর রাখা একটা বই নিজে নিজে খুলে গেল। সেখানে লেখা ছিল, সতর্কতা, ২ কালের মধ্যে দীর্ঘ যোগাযোগ বিপজ্জনক। সময়ের ভারসাম্য নষ্ট হতে পারে গু। আমি ভয় পেয়ে বললাম, চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু প্রিয়াংশু বলল, মা, আমি জানতে চাই আমাদের ভবিষ্যৎ কী গো। সে আয়নার উপাসের ঋতিকাকে জিজ্ঞেস করল, আপনি কি আমাদের ভবিষ্যৎ বলতে পারেন? আয়নার উপাস থেকে উত্তর এলো, আমি তোমাদের অতীত। তোমরা আমাদের ভবিষ্যৎ। কিন্তু আমাদের কাছে একটা গোপন তথ্য আছে গি। কি গোপন তথ্য? আমি জিজ্ঞেস করলাম। তোমাদের বাড়ির নিচে লুকানো আছে একটা প্রাচীন ধনভাণ্ডার, যেই ব্রিটিশ আমলে জমিদাররা লুকিয়ে রেখেছিল। তোমাদের বাড়ির ভিত্তির নিচে পূর্ব কোণায় গু। সুদীপ অবিশ্বাসের সাথে বলল, এটা কিভাবে সম্ভব? আয়নার ওপাশের ঋতিকা বলল, আমরা এই তথ্য পেয়েছি আরও পুরনো একটা ডায়েরি থেকে, ১৮৮৫ সালের। কিন্তু আমরা সেই ধন খুঁজে বের করতে পারিনি। তোমরা যদি পারো তাহলে আমাদেরও উপকার হবে গি। তিথি উৎসাহিত হয়ে বলল, তাহলে চলো আমরা খুঁজি। কিন্তু আমি বললাম, আগে আমাদের বুঝতে হবে এই রহস্যটা কী গো। পাথরের টেবিলের একটা বই খুলে দেখি, সেখানে লেখা, কালচক্র তত্ত্ব। যখন একই স্থানে একই ধরনের ঘটনা বারবার ঘটে, তখন সময়ের মধ্যে একটা ফাটল তৈরি হয়। সেই ফাটল দিয়ে বিভিন্ন কালের মানুষ একে অপরের সাথে যোগাযোগ করতে পারে গু। প্রিয়াংশু বলল, মানে আমাদের পরিবারের সাথে এই জায়গার কোনো বিশেষ সম্পর্ক আছে? আমি বললাম, হতে পারে আমাদের পূর্বপুরুষরা এখানে থাকতেন গু। আয়নার উপাস থেকে আরও তথ্য এলো। আমাদের জানালো যে ১৮৮৫ সালে একজন জমিদার তার সম্পদ লুকিয়ে রেখেছিলেন। শুধু তার বংশধরেরাই সেই ধন খুঁজে পেতে পারবে। আর আমাদের পরিবার সেই জমিদারের বংশধর। সুদীপ বলল, তাহলে আমাদের বাড়িটা এলোমেলোভাবে কেনা হয়নি। এটা আমাদের পূর্বপুরুষদের জমি। আমি ডায়েরির শেষ পাতা পড়লাম। সেখানে লেখা, যে ধন খুঁজে পাবে সে শুধু সম্পদই পাবে না, পাবে অতীত ও ভবিষ্যতের সাথে যোগাযোগের ক্ষমতা। কিন্তু সাবধান, এই ক্ষমতা অপব্যবহার করা যাবে না গি। তিথি হাততালি দিয়ে বলল, আমাদের পরিবার তো জাদুকর। প্রিয়াংশু বলল, না তিথি, এটা জাদু নয়। এটা বিজ্ঞান। সময়ের জটিল কোনো ব্যাপার। আমরা ঠিক করলাম যে পরের দিন বাড়ির পূর্ব কোণা খোঁড়াখুড়ি করব।
কিন্তু সেই রাতে আমার একটা অদ্ভুত স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি একটা রাজপ্রাসাদে আছি। সেখানে একজন রাজা বললেন, ঋতিকা, তুমি আমার হারিয়ে যাওয়া কন্যা। তোমার মাতা তোমাকে সাধারণ মানুষের কাছে রেখে গেছেন যাতে তুমি নিরাপদ থাকো। এখন সময় এসেছে তোমার আসল পরিচয় জানার। আমি ঘুম থেকে উঠে সুদীপকে স্বপ্নের কথা বললাম। সে হাসল, ঋতিকা, এসব কাকতালীয়। তুমি অতিরিক্ত চিন্তা করছ গো। কিন্তু পরের দিন যখন আমরা খোঁড়াখুঁড়ি শুরু করলাম, মাত্র 2 ফুট খোঁড়ার পর পেলাম একটা ধাতব বাক্স। বাক্সটা খুলে দেখি ভিতরে অনেক পুরনো সোনার মুদ্রা, দামি পাথর আর একটা পুরনো চিঠি। চিঠিটা পড়ে আমি হতবাক। সেখানে লেখা, আমার প্রিয় কন্যা ঋতিকা, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝে নিও তুমি আমার হারিয়ে যাওয়া কন্যা। তোমার মা তোমাকে নিরাপদ রাখতে সাধারণ পরিবারে দিয়ে গেছেন। তুমি মহারানী ঋতিকার বংশধর। এই সম্পদ তোমার প্রাপ্য। তোমার বাবা মহারাজা বীরেন্দ্র সিংহও। প্রিয়াংশু অবাক হয়ে বলল, মা, তাহলে তুমি রাজকন্যা? তিতি খুশিতে লাফিয়ে উঠল, আমিও তাহলে রাজকুমারী। সুদীপ বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? তোমার বাবা মা তো সাধারণ মানুষ ছিলেন। আমি বললাম, হয়তো তারা আমার আসল পরিচয় জানতেন না, অথবা গোপন রেখেছিলেন। আমরা আয়নার কাছে গিয়ে আবার কথা বললাম অতীতের নিজেদের সাথে। তারা জানালো যে তারাও এই ধন খুঁজে পেয়েছে, কিন্তু তাদের সময়ে ধনটা ব্যবহার করা হয়েছে শিক্ষার জন্য। একটা স্কুল বানানো হয়েছে। আমি বুঝলাম যে প্রতিটা প্রজন্ম এই ধন ব্যবহার করে কিছু ভালো কাজ করেছে। এখন আমাদের পালা। সুদীপ বলল, আমরা এই টাকা দিয়ে একটা হাসপাতাল বানাতে পারি। প্রিয়াংশু বলল, অথবা একটা গবেষণা কেন্দ্র। তিথি বলল, আমি চাই একটা শিশুদের পার্ক। কিন্তু আমার মনে পড়ল স্বপ্নের কথা, রাজার কথা। আমি আয়নায় জিজ্ঞেস করলাম, আপনারা কি রাজা বীরেন্দ্র সিংহের কথা জানেন? আয়নার ওপাশের ঋতিকা বলল, হ্যাঁ, আমরা তার সন্ধান পেয়েছি। সে এখনও জীবিত। তবে সে আছে আরও একটা মাত্রায়, সময়ের বাইরে। প্রিয়াংশু অবাক হয়ে বলল, মানে দাদু এখনও বেঁচে আছেন? আয়নার উপাস থেকে জানালো, তোমরা যদি সেই কাঠের বাক্সের চাবি দিয়ে এই কক্ষের পিছনের দরজা খোলো তাহলে পৌঁছে যাবে কাল অতীত কক্ষে। সেখানে তোমরা সব কালের ঋতিকাদের সাথে দেখা করতে পারবে। আমরা কক্ষের পিছনে খুঁজে দেখি সত্যিই একটা গোপন দরজা আছে। চাবি লাগিয়ে খুলে দেখি একটা বৃত্তাকার কক্ষ। সেখানে অনেকগুলো আয়না সাজানো। প্রতিটা আয়নায় বিভিন্ন সময়ের আমাদের পরিবার। একটা আয়নায় দেখি 1958 সালের ঋতিকা। সে বলল, আমি তোমাদের ঠাকুমা। আমার নাম ঋতিকা রায়। আরেকটায় 1978 সালের ঋতিকা। সে বলল, আমি তোমাদের মা। আমার নাম ঋতিকা দত্ত। তিথি অবাক হয়ে বলল, দিদি, আমাদের পরিবারের সব মেয়েদের নাম ঋতিকা কেন? একটা আয়না থেকে আওয়াজ এলো, একজন বয়স্ক মানুষের গলা। কারণ ঋতিকা মানে সত্য। আমাদের বংশের মেয়েরা সত্যের রক্ষক। আমি মহারাজা বীরেন্দ্র সিংহও। আমি কাপা গলায় বললাম, আপনি কি আমার বাবা? হ্যাঁ কন্যা, তুমি আমার হারিয়ে যাওয়া মেয়ে। তোমার মা তোমাকে নিরাপদ রাখতে সাধারণ পরিবারে দিয়ে গেছেন, কিন্তু এখন সময় এসেছে তোমার আসল দায়িত্ব নেওয়ার। সুদীপ জিজ্ঞেস করল, কি দায়িত্ব? মহারাজা বললেন, আমাদের রাজ্যে একটা অভিশাপ আছে। প্রতি 25 বছর পর এক দানব জেগে ওঠে। সে ধ্বংস করে দেয় সবকিছু। একমাত্র আমাদের বংশের মেয়েরাই তাকে থামাতে পারে। প্রিয়াংশু ভয় পেয়ে বলল, মা, এটা তো ভয়ানক। মহারাজা বললেন, কিন্তু চিন্তার কিছু নেই। ঋতিকা, তুমি একা নও। প্রতি প্রজন্মের ঋতিকারা তোমাকে সাহায্য করবে। আর তোমার পরিবারও আছে। হঠাৎ সব আয়নায় বিভিন্ন সময়ের ঋতিকারা দেখা দিল। 1938 সালের ঋতিকা বলল, আমি দানবের বিরুদ্ধে লড়াই করেছি। তোমাকে শেখাবো কিভাবে। 1963 সালের ঋতিকা বলল, আমি জাদুকরি তলোয়ার ব্যবহার করেছি। 1988 সালের ঋতিকা বলল, আমি প্রাচীন মন্ত্র শিখেছি। আমি অভিভূত হয়ে বললাম, কিন্তু আমি তো কিছুই জানি না। মহারাজা বললেন, জ্ঞান তোমার রক্তে আছে কন্যা, শুধু জাগিয়ে তুলতে হবে। তিনি একটা সোনার লকেট আমার দিকে এগিয়ে দিলেন। এটা পড়ো, এটা তোমার আসল শক্তি জাগিয়ে তুলবে। লকেটটা পড়া মাত্রই আমার মনে পড়ে গেল অনেক কিছু। আমি বুঝতে পারলাম কিভাবে প্রাচীন মন্ত্র পড়তে হয়, কিভাবে শক্তি ব্যবহার করতে হয়। সুদীপ অবাক হয়ে বলল, ঋতিকা, তোমার চোখ জ্বলছে। প্রিয়াংশু বলল, মা, তোমার চারপাশে একটা আলো তৈরি হয়েছে। মহারাজা বললেন, দানব জেগে উঠেছে। তোমাদের আর সময় নেই।
তোমাকে এখনই রাজ্যে যেতে হবে গুই। কিভাবে যাব? আমি জিজ্ঞেস করলাম। মূল আয়নাটার ভিতর দিয়ে। কিন্তু মনে রেখো, যদি তুমি ব্যর্থ হও, তাহলে সব কাল মিলিয়ে আমাদের বংশ শেষ হয়ে যাবে গু। তিথি আমার হাত ধরে বলল, দিদি, আমি তোমার সাথে যাব কু। আমি বললাম, না তিথি, এটা খুব বিপজ্জনক উ। কিন্তু প্রিয়াংশু বলল, মা, আমরা সবাই যাব। পরিবার মানে একসাথে গি। সুদীপ বলল, ঋতিকা, আমি তোমাকে একা যেতে দেব না গি। মহারাজা বললেন, ঠিক আছে, তোমরা সবাই আসতে পারো। কিন্তু মনে রেখো, রাজ্যে গেলে তোমাদের রূপ পরিবর্তন হয়ে যাবে। তোমরা তোমাদের আসল রাজকীয় রূপ পাবে গু। আমরা সবাই হাত ধরাধরি করে মূল আয়নায় প্রবেশ করলাম। চোখের পলকে আমরা পৌঁছে গেলাম এক অপরূপ রাজ্যে। সেখানে দেখি আমি একটা সুন্দর রাজকীয় শাড়ি পরে আছি। সুদীপ রাজকীয় পোশাকে, প্রিয়াংশু রাজপুত্রের মতো, আর তিথি রাজকুমারীর মতো সাজা। একজন মন্ত্রী এসে বলল, মহারানী, দানব এসে গেছে। সে পূর্ব দিক থেকে আসছে। গ্রামের পর গ্রাম ধ্বংস করে দিয়েছে গি। আমি বললাম, আমি তাকে থামাব। কিন্তু কিভাবে? মহারাজা বীরেন্দ্র সিংহ এসে বললেন, কন্যা, তোমার হাতে সত্যের তলোয়ার। এই তলোয়ার মিথ্যা আর অন্যায়কে ধ্বংস করে কি? প্রিয়াংশু বলল, মা, আমিও তোমার সাথে যুদ্ধ করব। তিথি বলল, আমিও। আমি তাদের বললাম, তোমরা রাজ্যের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাও। আমি একাই দানবের মুখোমুখি হব গো। সুদীপ বলল, না ঋতিকা, আমি তোমার পাশে থাকব উ। দানবটা ছিল প্রকাণ্ড, কালো, আর তার চোখ জ্বলছিল আগুনের মতো। সে যেখানে যাচ্ছিল সেখানে সব কিছু পুড়ে যাচ্ছিল। আমি সত্যের তলোয়ার হাতে নিয়ে দানবের সামনে দাঁড়ালাম। দানব গর্জন করে বলল, তুই কে? আমার সামনে দাঁড়ানোর সাহস কিভাবে হল? আমি দৃঢ় গলায় বললাম, আমি মহারানী ঋতিকা, সত্যের রক্ষক। তোমার অন্যায়ের অবসান হবে আজ। দানব হাসল। ছোট মেয়ে, তুই জানিস না আমি কত শক্তিশালী গ। যুদ্ধ শুরু হল। দানব আগুনের গোলা ছুটছিল। আমি সত্যের তলোয়ার দিয়ে সেগুলো কেটে ফেলছিলাম। কিন্তু দানব খুবই শক্তিশালী। আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম। ঠিক তখন আয়নাগুলো থেকে সব কালের ঋতিকারা বেরিয়ে এলো। তারা সবাই মিলে দানবের বিরুদ্ধে লড়াই শুরু করল। 1938 সালের ঋতিকা বজ্রের আঘাত করল। 1963 সালের ঋতিকা বরফের তুফান তুলল। 1988 সালের ঋতিকা মাটিকম্পন ঘটাল। আমি সব ঋতিকাদের শক্তি একসাথে করে চূড়ান্ত আঘাত করলাম। সত্যের তলোয়ার থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে দানবকে ভেদ করে গেল। দানব চিৎকার করে বলল, আমি আবার ফিরে আসব। কিন্তু তার শরীর ধোয়া হয়ে মিলিয়ে গেল। সব কালের ঋতিকারা আমাকে অভিনন্দন জানাল। মহারাজা বীরেন্দ্র সিংহ এসে বললেন, কন্যা, তুমি আমাদের গর্ব। তুমি সব কালের সেরা রানী গ। কিন্তু আমি বললাম, বাবা, আমি এখানে থাকতে পারব না। আমার আসল জীবন অন্য জায়গায় উ। মহারাজা হাসলেন। আমি জানি কন্যা, তুমি তোমার পরিবার নিয়ে সুখে থাকো। কিন্তু মনে রেখো, যখনই বিপদ আসবে তখন তুমি এই শক্তি ব্যবহার করতে পারবে গ। আমরা আবার আয়না দিয়ে আমাদের বাড়িতে ফিরে এলাম। কিন্তু এবার সব কিছু আগের চেয়ে ভিন্ন মনে হচ্ছিল। প্রিয়াংশু বলল, মা, আমাদের সাধারণ জীবনে ফিরে যেতে পারব? আমি হাসলাম। অবশ্যই পারব। কিন্তু এখন আমরা জানি আমাদের পরিবার কত বিশেষ গ। তিথি বলল, দিদি, আমি কি আমার বন্ধুদের বলতে পারি যে আমি রাজকুমারী? সুদীপ বলল, না তিথি, এটা আমাদের গোপন থাকবে। কিন্তু আমরা এই ধন দিয়ে ভালো কাজ করব গো। আমরা ঠিক করলাম যে ধনের একটা অংশ দিয়ে আমাদের এলাকায় একটা স্কুল বানাব, একটা অংশ দিয়ে হাসপাতাল, আর বাকিটা রেখে দেব ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রিয়াংশু এসে বলল, মা, আজকের দিনটা কি স্বপ্ন ছিল? আমি তার কপালে হাত রেখে বললাম, না বাছা, এটা বাস্তব। কিন্তু এমন বাস্তব যা সবাই বিশ্বাস করবে না গে। তিথি বলল, দিদি, আমি কি ভবিষ্যতেও রাজকুমারী হতে পারব? আমি হাসলাম। তুমি এখনও রাজকুমারী। কিন্তু এখন তোমার কাজ হল ভালো মানুষ হওয়া গ। সুদীপ বলল, ঋতিকা, আমি গর্বিত যে আমি একজন রানীকে বিয়ে করেছি গু। আমি বললাম, আমিও গর্বিত যে আমার এমন একটা পরিবার আছে গিউ। পরের দিন থেকে আমাদের জীবন আগের মতোই চলতে লাগল। কিন্তু আমরা জানতাম আমরা সাধারণ নই। আমাদের ভিতরে রয়েছে হাজার বছরের শক্তি। মাঝে মাঝে আমি ছাদে গিয়ে সেই গোপন কক্ষটা দেখি। আয়নায় বিভিন্ন সময়ের আমাদের পরিবারের সাথে কথা বলি। তারা সবাই ভালো আছে। প্রিয়াংশু এখন ইউনিভার্সিটিতে ইতিহাস নিয়ে পড়ছে।
সে আমাদের পরিবারের ইতিহাস নিয়ে গবেষণা করছে। তিথি স্কুলে সবার প্রিয়। সে সবাইকে সাহায্য করে। সুদীপ তার অফিসের সবার কাছে ভালো ব্যবহার করে। কারণ সে জানে তার স্ত্রী একজন রানী। আর আমি এখনও সেই আমি, একজন সাধারণ গৃহিণী। কিন্তু এখন আমি জানি আমার ভিতরে কত বড় শক্তি লুকিয়ে আছে। মাঝে মাঝে রাতে আমি জানালা দিয়ে আকাশের দিকে তাকাই। সেখানে তারাদের মধ্যে দেখতে পাই আমার বাবা মহারাজা বীরেন্দ্র সিংহের মুখ। তিনি হাসেন আর বলেন, গর্বিত তোর উপর কন্যা গু। এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হল আমাদের পরিবারের ভালোবাসা আরও গভীর হয়েছে। আমরা বুঝেছি যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, এটা আত্মার সম্পর্ক। কিছুদিন আগে প্রিয়াংশু বলল, মা, আমি বুঝেছি কেন দাদা সেই ডায়েরিতে লিখেছিলেন আমি তোমাকে ভালোবাসি। তার মানে ছিল পারিবারিক ভালোবাসা। সেই ভালোবাসা যা একটা পরিবারকে শক্তিশালী করে তোলে। আমি তার কথায় খুশি হলাম। বললাম, হ্যাঁ বাছা, পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। তিথি বলল, দিদি, আমি যখন বড় হব তখনও কি আমাদের এই ক্ষমতা থাকবে? আমি বললাম, হ্যাঁ তিথি, কিন্তু মনে রেখো এই ক্ষমতা ব্যবহার করতে হবে ভালো কাজে। আজকে যখন আমি এই গল্প বলছি তখন আমাদের পরিবার আগের চেয়েও বেশি খুশি। আমরা একটা স্কুল বানিয়েছি যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে পড়তে পারে। একটা হাসপাতাল বানিয়েছি যেখানে বিনামূল্যে চিকিৎসা হয়। প্রিয়াংশু এখন সেই স্কুলে ইতিহাস পড়ায়। তিথি বাচ্চাদের সাথে খেলে। সুদীপ হাসপাতালের ব্যবস্থাপনা দেখে। আর আমি এখনও প্রতিদিন ছাদে কাপড় মেলি। কিন্তু এখন যখন বাতাসে কাপড় উড়ে তখন মনে হয় যেন পুরো মহাবিশ্ব আমাদের সাথে আছে। মাঝে মাঝে গোপন কক্ষে গিয়ে অন্য কালের ঋতিকাদের সাথে কথা বলি। তারা বলে তাদের জীবনেও একই রকম অভিজ্ঞতা হয়েছে। সবাই তাদের পরিবার নিয়ে সুখে আছে। ভবিষ্যতের ঋতিকাদের সাথেও কথা হয়। তারা বলে আমাদের করা স্কুল আর হাসপাতাল ভবিষ্যতেও চালু থাকবে। অনেক মানুষের উপকার হবে। এই গল্পের শেষে আমি বলতে চাই, জীবনে কখনো মনে করো না যে তুমি সাধারণ। প্রতিটা মানুষের ভিতরে লুকিয়ে আছে অসাধারণ ক্ষমতা। শুধু সেটা আবিষ্কার করতে হয়। আর পরিবার হল সবচেয়ে বড় শক্তি। যে পরিবার একসাথে থাকে তারা যে কোনো বিপদ মোকাবেলা করতে পারে। আমাদের বাড়িতে এখনও সেই ট্রাঙ্ক আছে। মাঝে মাঝে নতুন জিনিস পাওয়া যায়। গতকাল তিথি একটা জাদুর কলম পেয়েছে যেটা দিয়ে যা লেখা হয় তা সত্য হয়ে যায়। প্রিয়াংশু একটা বই পেয়েছে যেটায় ভবিষ্যতের ইতিহাস লেখা। সুদীপ পেয়েছে একটা কম্পাস যেটা শুধু সঠিক পথ দেখায়। আর আমি পেয়েছি একটা আয়না যেটায় আমি দেখতে পাই মানুষের মনের কথা। কিন্তু আমি এটা ব্যবহার করি না। কারণ মানুষের গোপনীয়তা রক্ষা করা উচিত। আমাদের এই অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। কারণ প্রতিদিনই নতুন কিছু ঘটে। গতকাল তিথি বলল সে স্বপ্নে দেখেছে আমাদের বাড়ির বাগানে একটা গোপন দরজা আছে। সেটা খুললে চলে যাওয়া যায় সমুদ্রের নিচে একটা রাজ্যে। প্রিয়াংশু বলল সে শুনেছে রাতে আমাদের বাড়ির চারপাশে অদ্ভুত সুন্দর গান, যেন কোনো পরী গাইছে। সুদীপ বলেছে তার মনে হয় আমাদের বাড়ির উপর দিয়ে মাঝে মাঝে উড়ন্ত ঘোড়া যায়। আর আমি জানি এসব সত্য। কারণ আমি এখন রানী ঋতিকা। আমার পরিবার রাজপরিবার। আমাদের চারপাশে ঘটে যাচ্ছে অসংখ্য রহস্যময় ঘটনা। তবে সবচেয়ে বড় কথা হল আমরা একসাথে আছি। আমাদের ভালোবাসা আছে। আর সেটাই আসল জাদু। এই গল্প শুনে যদি তোমাদের মনে হয় যে তোমাদের জীবনেও কোনো রহস্য লুকিয়ে আছে তাহলে খুঁজে দেখো। হয়তো তোমাদের বাড়িতেও কোনো গোপন ট্রাঙ্ক আছে। হয়তো তোমাদের পরিবারেরও কোনো অসাধারণ ইতিহাস আছে। জীবনটা অ্যাডভেঞ্চারে ভরপুর। শুধু চোখ খোলা রাখতে হয়। আর পরিবারের সাথে থাকতে হয়। তাহলেই দেখতে পাবে কত সুন্দর এই পৃথিবী। আমাদের গল্প এখানেই শেষ। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার কখনো শেষ হবে না। কারণ আমরা জানি যে প্রতিদিনই নতুন রহস্য অপেক্ষা করে আছে। আর আমরা প্রস্তুত সেই রহস্যের মুখোমুখি হতে।